জীবনে তো অনেক জুস খেয়েছেন, পাইনঅ্যাপেল, ম্যাঙ্গো, অরেঞ্জ, এছাড়াও আরও নানান স্বাদের জুস ট্রাই করেছেন নিশ্চয়ই। কিন্তু কখনো ব্লাড জুস খেয়েছেন কি? না না, বেদানার বিচি ফাটিয়ে নয়, মানুষের টাটকা রক্ত খেয়েছেন নাকি? সে কি, খাননি? তাহলে খেয়ে নিন, মানে শুনে নিন। নরকের যাত্রী অরিজিনালসের প্রথম নিবেদন, অনিন্দিতা মুখার্জির কলমে ব্লাড ব্যাংক। এই গল্পটি আপনারা শুনবেন মোট 2টি পর্বে। আজ রইল গল্পের প্রথম পর্ব। যেখানে একবার গেলে ফেরে না কেউ, নরকের যাত্রী। একটানা ফোনের রিংটোনটায় অসহ্য লাগতে শুরু করেছে সায়নার। তবে বন্ধ করারও জো নেই। হাতে যে জল, ফোনটাও ধরে কি করে? সায়না ভেবে দেখল, ও যখন ফোনটা তুলতেই পারবে না, তখন খামাখা তাড়াহুড়ো করে কি হবে? ফলে কোনো তাড়াহুড়ো করলো না ও। ধীরে সুস্থে সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার মেখে প্রায় 1 ঘন্টারও কিছু বেশি সময় ধরে স্নান করলো সায়না। স্নান শেষ করে চুলে তোয়ালে জড়িয়ে সাদা সালোয়ার কামিজ পরে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সায়না। মন্থর পায়ে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। ফোনটা আনলক করেও দেখতে পায় প্রায় 59টার কাছাকাছি মিসড কল। আয়নার সামনে দাঁড়িয়ে মুখে নাইট ক্রিমটা ঘষতে ঘষতেই রিং ব্যাক করলো সায়না। কলটা রিসিভ হতেই ফোনের উপরান্ত থেকে ভেসে এলো একটা উত্তপ্ত কণ্ঠস্বর। হারামজাদা, ফোন তুলছিলিস না কেন রে? কবার ফোন করেছি তোকে? তোর মাথা ফাতা ঠিক আছে তো? বলি আজ কোথায় যাবার কথা ছিল মনে আছে নাকি সেটাও ভুলে মেরে দিয়েছিস? আমি একা রাস্তায় দাঁড়িয়ে আছি রে শুয়োরের বাচ্চা। তুই তখন বলেছিলিস রাত 10টায় বেরোবি, অথচ এখন ঘড়িতে সময় রাত 11:15। তোর টিকিটেরও দেখা নেই। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো। এই কথাগুলো শুনেই মাথাটা ধক করে গরম হয়ে গেল সায়নার। তবুও নিজের মুখটাকে কোনো রকমে সামলেও বলল, এক্সকিউজ মি, কে আপনি? মহিলা কণ্ঠ পেয়ে থতমত খেয়ে গেল ইহান। তুতলে গিয়ে ও প্রশ্ন করল, হ্যালো, আপনি কি? এবারে আর নিজেকে সামলাতে পারল না সায়না। রাজ্যের যোগ্য নাগরিক দেখছি, খুঁচিয়ে ঘা করে জিজ্ঞেস করছেন আমি কে? আমি আপনার ঠাকমা। রাত বিরেতে একটা মহিলাকে ফোন করে জিজ্ঞেস করছেন কে আমি? কিছু বুঝি না আমরা। এক মুহূর্তের স্তব্ধতা। তারপর ফোনের উপরান্ত থেকে একেবারে শান্ত নাটকীয় সুরে ইহান বলল, ও তা আচ্ছা ঠাকুমা, আজ তো তাহলে আর আপনি আসছেন না সিনেমা দেখতে, তাই তো? সেকেন্ড দুয়েক চুপ করে থেকে আবার যোগ করল, তবে এখন যদি আপনি বলেন, নাতি আমার, আমি তোকে আর সময় দিতে পারছি না, তাহলে আমি এখান থেকে ফুচকা খেয়ে বাড়ি চলে যাই। হ্যাঁ, কষ্ট হবে বিলক্ষণ, কিন্তু কি আর করার, মানিয়ে নেব। রাগে গজগজ করছে সায়না। সেটা ফোনের ওপার থেকে পরিষ্কার বুঝতে পারে ইহান সিংহ রায়। সায়নার ঠোঁট দুটো টনটন করছে। চোয়াল শক্ত করে আয়নার দিকে তাকিয়ে আছে ও। কিছু বলবে না ঠিক করলেও ভেতরে ভেতরে ভীষণ গজগজ করছে। শেষে নিজেকে আর ধরে রাখতে না পেরে বিধ্বংসী রূপে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ে সায়না। বলে, নাতি? পাগল কোথাকার, রাত 12টায় ফোন করে এখন নাটক করছে। মেন্টাল যত সব।
ওর মুখের দিকে তাকালেও বোঝা যায় ও কিছু একটা ভেবে নিজেকেই উত্তর দিচ্ছে। এমন সময় ফোনের ও প্রান্ত থেকে ইহানের শান্ত, ঈষৎ অনুনয় ছড়ানো কণ্ঠস্বর ভেসে আসে। এই ভয়ানক নীরবতা ঠেকাতেই ওপাশ থেকে ইহান বলে, এই যে, হ্যালো, একটা কথা বলছি, মারবেন না প্লিজ। ধুত, সবে শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার, সাবান দিয়ে মন মতো স্নান করে এলাম, পুরো মুডটাই নষ্ট করে দিল। এখন চুপ করে আছেন কেন, বলুন। ভুল হয়েছে মানছি, আসলে বান্টি নাম্বার পাল্টেছে, তাই ভুল করে আপনার কাছে ইহান থেমে একটু দম নেয়, তারপর বলে, আর একটা জিনিস বুঝলাম না, এই রাত প্রায় 12টার সময় তুমি স্নান করো কেন? স্নান না মেডিটেশন? পাক্কা 1 ঘন্টা ধরে চললো। এত কিছু মাখো তুমি, সাবান, বডি ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার, আমি ভেবেছিলাম এগুলো তো সব এক জিনিস। একটু থেমে আবার যোগ করলো, আমি তো এইসব শুনে টের পেলাম তুমি কোনো মানুষ নও, তুমি ভ্যানিলা ফ্লেভারের যে কোনো বিলাসবহুল ব্র্যান্ডের আইসক্রিম। কথাটা বলার সঙ্গে সঙ্গেই নিজের ভুলটা বুঝতে পেরে নিজের মুখে ব্রেক লাগিয়ে চুপ করে গেল ইহান। আর এদিকে ইহানের মুখে ভ্যানিলা আইসক্রিম শুনে একটু নরম হলো সায়না। ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলে গেল কি? মুখটা অন্যদিকে ঘুরিয়ে হাসি চেপে গলায় আগের সেই আলগা রাগের ভাবটা ধরে রেখেই সায়না বলল, আপনি প্রচুর কথা বলেন। আর আপনি প্রচুর স্নান করেন। বাপরে বাপ, পাক্কা 1 ঘন্টা। এই এই আপনারা তো লোকের জানলে উকি মারা স্বভাব কেন বলুন তো? আমি কি করছি না করছি সেটা আমার পার্সোনাল ব্যাপার। যা সালা, এ তো আপনিও দেখছি সরকারের মতোই, নিজের বহুত খুঁত আছে অথচ অন্যকে খোঁচাতে ছাড়েন না। এই কি বলতে চাইছেনটা কি আপনি? হ্যাঁ, হায় বেলা বোস, বুদ্ধিটাও মাথায় ওরকমই। ইহান আবার সায়নাকে শুনিয়ে বলে, জানি আমি প্রচুর টকেটিভ, ইনফ্যাক্ট আমার স্কুলের রেজাল্টেও একবার লেখা হয়েছিল টু টকেটিভ বাট নট এন্টায়ারলি ইউজলেস। সায়না এবারে একটু হাসল, মুখে রাগের ভাব বজায় থাকলেও গলার স্বর কিছুটা নরম হয়ে এসেছে। বলল, একে তো ভুল করে কল করেছেন, তার উপর আবার এই সব। হ্যাঁ, মানে বান্টি আর আমি প্ল্যান করছিলাম আজকের নাইট শোটা দেখবো, কিন্তু হতভাগা এমন ঝোলান ঝোলালো। আর আপনি নাম্বারটা যাচাই না করে 49টা মিস কল দিলেন। এমা না না, 59টা নয়, আমি তো 58টা করেছিলাম। 59 নম্বরটা তোমার পক্ষ থেকে দয়া ছিল। সায়না এবার হেসে ফেলল, একটা খাঁটি ক্লান্ত হাসি। এইবার ফোনের 2 প্রান্তেই শোনা যায় একটা হালকা হাসির শব্দ। ঘড়ির কাঁটা অনেক আগেই রাত 12টার ঘর পেরিয়ে গেছে, অথচ আজ প্রথমবার দুজন সম্পূর্ণ নতুন মানুষ এক চেনা অচেনা সুরে বার্তালাপ চালিয়ে যাচ্ছে। না, তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই এখনো, অথচ ইতোমধ্যেই একটা সম্ভাবনার বীজ রোপণ হয়ে গেছে দুজনেরই মনের জমিতে। ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁই ছুঁই। ঘরের জানলাটা আধখোলা, জানলার ফাঁক গলে হালকা চাঁদের আলো এসে পড়েছে ঘরটার ভেতরে। ঘরের মধ্যে এক ধরনের স্তব্ধতা বিরাজ করছে।
কিন্তু সেই স্তব্ধতার মধ্যেও যেন কিসের শব্দ শোনা যাচ্ছে না, কারোর মৃদু ফিসফাস কিংবা কারোর চুল আঁচড়ানোর খসখসে আওয়াজ। না না, কেউ যেন খুব নরম গলায় কথা বলে চলেছে। হঠাৎ কে যেন গেয়ে উঠল, ভালোবাসি ভালোবাসি শিশুরে কাছে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি। ছটফট করে বিছানায় উঠে বসলেন ঐশানী। সৌমিত্রকে প্রায় এক প্রকার ধাক্কা মেরে ভয়ার্ত কণ্ঠে তিনি বললেন, এই তুমি তুমি শুনতে পাচ্ছ? ঘুম চোখ ডলতে ডলতে উঠে বসলেন সৌমিত্র। ঘুম জড়ানো গলায় বললেন, কোথায় কি? ঐশানী কিছু না বলে ধীরে উঠে দাঁড়ালেন। বুকের মধ্যে যেন হাতুড়ি পিটছে কেউ। তিনি পায়ে পায়ে এগোচ্ছেন ঘরের দরজার দিকে, কিন্তু তার পা যেন একটু এগোতে চাইছে না। কেউ যেন তাকে পেছন থেকে টেনে ধরে আছে। তিনি কোনো রকমে দরজার কাছে গিয়ে ভয়ে ভয়ে দরজায় কান পাতলেন। ঘড়ির কাঁটা তখন ঠিক 3টে ছুঁয়েছে। বাইরে থেকে আসা গুমগুম আওয়াজটা ক্রমশ আরো জোরালো হচ্ছে। ঐশানী দেবী আবারও টলমলো পায়ে ফিরে গিয়ে বসলেন খাটের ওপর সৌমিত্রবাবুর পাশে। ঐশানী আর সৌমিত্র খাটের ওপর জড়সড় হয়ে বসে একে অপরের দিকে তাকিয়ে আছেন। আর ঠিক তক্ষুনি একটা বাইকের আওয়াজ, একটা মোটর বাইকের আওয়াজ যেন ছেঁচড়ে চলে গেল বাড়ির নিচের দিক দিয়ে। সেই বাইকের গ্রুম শব্দে ঘরের কাঁচ থরথর করে কেঁপে উঠল। ঐশানী হকচকিয়ে প্রায় চিৎকার করে উঠলেন, মা গো, আবার বাইক! এই রাতে কে বাইক চালায় রে বাবা? ভূত আজকাল মডার্ন। সৌমিত্র রেগে গিয়ে বললেন, এটাই বুঝলে তুমি? ভূত বাইক চালাতেই পারে, দোষ কি? ভূতের তো আর লাইসেন্স লাগে না। ঐশানী চোখ কুঁচকে বললেন, চুপ করো তো, সব কিছুতেই তোমার বেশি বেশি। বাইকের উপরে বসে থাকা যাত্রীর পেছন থেকে একটা ব্রাউ করে কুকুরের মতো আওয়াজ ভেসে এলো, কিন্তু সেই শব্দটা ঠিক কুকুরের নয়, যেন কুকুর, মানুষ আর বাইকের মাঝামাঝি একটা কিছু। সৌমিত্র আবার ফিসফিস করে বললেন, এটা কি ভূতের বাইক গ্যাং? গতবার যেটা দেখেছি, সাদা কাপড় পরে হেলমেট ছাড়াই ওভারটেক করেছিল। না, সেটা ওপাড়ার বিমল কাকু ছিল, শ্মশান ঘাটের দিকে যাচ্ছিল। ওরে বাবারে! বলেই সৌমিত্র পিছিয়ে গিয়ে আবারও দরজার দিকে তাকালেন। আর ঠিক সেই সময় দরজার ঠিক নিচ থেকে যেন কেউ আঙুল দিয়ে ঠুকছে। এইবারে আর থাকতে না পেরে ঐশানী বলেই ফেললেন,
দেখো যদি ভূত বাইকার হয়ে থাকে আমি কিন্তু হর্ন বাজাতে বলবো। ভূতও এখন ইকো ফ্রেন্ডলি নয়, বায়ু নির্গমন করছে। দেখ। সৌমিত্র ধপ করে খাটে বসে পড়লেন। নিরীহ মার্কা গলায় বললেন, ভাই, ভূতও যদি পেট্রোল খরচ করে আসে তাহলে আমাদের তো তাকে সম্মান দেখাতেই হয়। তারপর দুজনেই এক মুহূর্ত চুপ করে রইলেন। আর বাইরের সেই আওয়াজটাও ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। দুজনেই হয়তো কিছু একটা গভীর ভাবনায় ডুবেছিলেন। আর ঠিক সেই সময় একটা বিকট আওয়াজে কিছু যেন ধাক্কা খেলো দেয়ালে। ঐশানী চিৎকার করে বলে উঠলেন, এইবার যদি বাইক নিয়ে ছাদে উঠে পড়ে তাহলে আমি সত্যি আমি ও মা গো। তাহলে বলো তোমার ফেভারিট খাবার কি? সায়না বসেছিল জানলার সামনে। বিকেলের মিঠে রোদ যেন প্রতি মুহূর্তে হামি খেয়ে যাচ্ছে ওকে। আরে মশাই, সানকিস। একটু মেঘও জমেছে সূর্যের চারপাশে, তবে এখনো পুরোপুরি ঢেকে ফেলতে পারেনি সূর্যকে। সেই দিকে তাকিয়ে ভাবলেশহীন গলায় সায়না বলল, মোমো। ইহান একটু অবাক হয়, বলে, শুধুই মোমো? তবে এরকম এক কথায় প্রশ্নের উত্তর দিয়ে দিলে ইন্টারভিউ বোর্ডে নিঘাত ফেল করে দিত। আমি যতদূর জানি প্রায় প্রত্যেকটা মেয়ের পছন্দের তালিকার শীর্ষস্থান অধিকার করে থাকে ফুচকা। তোমার শুধু মোমো কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? আর শুধু মোমো খেলে মন ভালো হয়ে যাবে? এই ছেলেটা পারেও বটে। যখনই কথা হয় তখনই হাসিয়ে ছাড়ে। কি করে এতটা পারে কে জানে। যখনই সায়নার মন খারাপ হয় ঠিক তখনই কোনো এক অদৃশ্য সুতোয় টান দেয় ইহান। কি করে ব্যাপারটা ঘটে সায়না জানে না, জানতে বিশেষ আগ্রহীও নয়। ব্যাপারটা বেশ ভালো লাগে সায়নার। আজও ভালোই লাগলো। খাবার নিয়ে আবার ইন্টারভিউ হয় নাকি? হয় মাদমোয়াজেল, হয়। অন্তত আমার হলে হতো। কারণ একটা মানুষের খাবার ধরন কিংবা তার পছন্দের খাবার সেই মানুষটার চরিত্র বলে দেয়। ও তাই? তাহলে তুমিই বলো, মোমো খেলে কেমন চরিত্রের হয়? যারা মোমো ভালোবাসে তারা বাইরে ফ্যাকাশে, কিন্তু ভেতরে ভেতরে অত্যন্ত রসিক। আবার মাঝে মাঝেই অত্যাধিক টেম্পার দিয়ে মানুষের মুখ পুড়িয়ে দেয়। উফ, বাবারি বাবা। মানে তুমি আমার উপর রিসার্চ করছো? এ বাবা, তুমি নিজেই তো আমাকে ডেটা দিয়ে দিলে, আর আমি রিসার্চ করলেই দোষ? ও আচ্ছা, তাহলে তোমার প্রিয় খাবার কি? আমার মাছের ঝোল আর ভাত। ও মানে তুমি গ্রামের শান্ত ছেলের মতো দুপুরে পেট ভরে খেয়ে লম্বা হয়ে বিছানায় ঘুমোতে যাও, তাই না? না, আজকের কলিযুগে সেই শান্তির দিন মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটার মতোই হারিয়ে গেছে। সেই দিন আর কোথায়? আমি বরং মাছ ভাত খেয়ে তোমার মতো মোমো লাভারদেরকে নিয়ে রিসার্চ করব। হেসে ফেলে সায়না। তার ঝর্ণার মতো হাসির ঝিলিক এসে লাগে ইহানের ঠোঁটেও। ফোনের ও প্রান্তে হঠাৎ চুপ করে যায় সায়না।
কিন্তু সেই নীরবতার ভেতরেও যেন এক অদ্ভুত স্বস্তি লুকিয়ে আছে, যেন অনেক দিন পর ও এমন প্রাণ খুলে কারোর সঙ্গে কথা বলছে, নিজেকে উজাড় করে দিচ্ছে কারোর কাছে। তা তোমার প্রিয় খাবার কি শুধু মাছের ঝোল আর ভাত, আর কিছু না? আছে, কিন্তু সেটা আমি বিশেষ দিনে খাই। তা বিশেষ দিন মানে কোনটা? জন্মদিন কিছু? না, যখন মন খুব খারাপ থাকে তখন। খাবার খেলে মন ভালো হয়ে যায় নাকি? হ্যাঁ, হয়তো। যখন মন খারাপ থাকে তখন পাশে বসে আদর করে কেউ ডাল ভাত খাইয়ে দিলেও সেটাকে অমৃত লাগে। আসলে খাওয়াটা বড় কথা নয়, জানো তো। বড় কথা হলো আদর, যত্ন। আর যত্ন খুব কম মানুষ করতে পারে। মায়ের হাতের স্পর্শ সবার হাতে থাকে না। সেই মিষ্টি স্পর্শ খুব কম মানুষের হাতেই থাকে। খুব কম মানুষকেই সৃষ্টিকর্তা এমন বিশেষ যত্নশীল করে তৈরি করে, যাদের কাছে গেলে এই আদরটা, এই বিশেষ অনুভূতিটা পাওয়া যায়। সায়না চুপ করে যায়। ফোনের ওপাশে কিছুক্ষণ শুধুই নীরবতা। মাঝে মাঝে হালকা নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে কেবল। সূর্যটা আস্তে আস্তে ঢেকে যাচ্ছে ঘন কালো মেঘের চাদরে। অন্ধকার নামছে চড়াচড় জুড়ে। ইহার নীরবতা ভাঙার চেষ্টা করল। হ্যালো, তুমি আছো? আছি। শুধু মনে হলো কেউ যেন ডেকে উঠল। তোমার বাড়িতে? না, জানি না, অদ্ভুত একটা অনুভূতি। তুমি ইদানিং বেশি মোমো খাচ্ছ মনে হয়। আর বাইরে যা গরম, তাতে তোমার ঘিলু গলে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। এক কাজ করো, জোম্যাটো থেকে আইসক্রিম অর্ডার করে খেয়ে নাও, তাহলে দেখবে ঠিক লাগবে। না, সিরিয়াসলি বলছি, এরকম আগেও হয়েছে। ইহান এবারে আর ঠাট্টা করে না। তার গলায় একটু কৌতূহল মেশে। ওদের মধ্যে কথা চলতে থাকে, কিন্তু ওদের দুজনের মনের মধ্যেই একটা প্রশ্ন বাসা বাঁধে। এটা কি নিছক কাকতালীয়, নাকি সায়নার জীবনে সত্যি এমন কোনো ঘটনা ঘটেছে কিংবা ঘটতে চলেছে যেটা ওদের দুজনকেই নাড়িয়ে দেবে? আচ্ছা রাখি, পরে কথা হবে। কথা শেষ করে ইহানের উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল সায়না। বাইরে গ্রুম শব্দে একটা বাজ পড়ল। ঝমঝমিয়ে নামলো বৃষ্টি, ধুয়ে দিচ্ছে শিলিগুড়ি শহরকে। শিলিগুড়ির বৃষ্টি যেন পাহাড়ের কোলে জন্ম নেয়া এক দুষ্টু দুরন্ত নদী। সে ওই দূর দার্জিলিংয়ের কুয়াশার চাদর গলিয়ে চুপি চুপি নেমে আসে এখানকার গলিতে। প্রথমে আকাশে জমে ওঠে ধূসর তুলোর দলা, তারপর হঠাৎ করেই দিগন্ত ভেঙে নামে টুপটাপ শব্দে বৃষ্টির জলের ফোঁটা। যেন চা বাগানের প্রতিটা পাতা কেউ আলতো আঙুলে ছুঁয়ে দিল। এই বৃষ্টি কখনো শান্ত শুধু টিনের চাল বেয়ে ঝরে পড়া সঙ্গীত, আবার কখনো তীব্র রাস্তার জল ছিটকে উঠে ভিজিয়ে দেয় পথচারীর হাঁটু। মাটির গন্ধ মিশে থাকে তাজা চায়ের সুবাসে। আবার পাহাড়ি পথ ভিজিয়ে দিয়ে যেন মুহূর্তেই ক্লান্ত পথিকের প্রেমে পড়ে যায়। শিলিগুড়ির বৃষ্টি শুধু ভিজিয়ে দেয় না, সে থামিয়ে দেয় ঘড়ির কাঁটা। সে থামিয়ে দিতে পারে
ব্যস্ত মানুষের দৌড়ঝাঁপ। কানে কানে যেন ফিস ফিস করে বলে যায়, এ শহরে বৃষ্টি মানে ভালোবাসার চিঠি, যা মেঘ ডাকপিয়নের হাতে এসে পৌঁছায় সবার দাঁড়ে দাঁড়ে। এই অভি, শোনো না, আজ না খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, একটু নিয়ে এসো না ফেরার সময়। ওহ, খালি বায়না বায়না আর বায়না। প্লিজ এনো না, প্লিজ এনো না। একজন বছর ৪৫-এর মহিলার এমন ব্যবহার দেখলে সমাজ নানা কথা বলবে, কেউ বলবে ন্যাকা। কিন্তু অভিজিৎ বাবুর স্ত্রীর এমন ব্যবহার ন্যাকা লাগা তো দূর, বরং মিষ্টিই লাগে, ভীষণ মিষ্টি। তার স্ত্রী এখনো বাচ্চাদের মতো সুন্দর, নরম। বাচ্চাটা শেষ কয়েক বছরে যেন মরে গেছিল। এই কয়েকদিন হলো আবার সেই প্রভা ফিরে এসেছে। আসলে ক্ষত একদিন না একদিন ভরাট হয়েই যায়। যে জায়গায় একদিন পুকুর সমান মাটির অভাবে জল জমেছিল, সেখানেও ভালোবাসার মাটির প্রলেপ পড়ে নতুন জমি হয়। সেখানেও গড়ে ওঠে কারোর নতুন সুখের নীড়। অভিজিৎ বাবুও ভালোবাসার প্রলেপে মুড়ে সারিয়ে তুলেছেন তার সঙ্গিনীকে। তিনি তার কাছে আবার ফিরিয়ে আনতে সমর্থ হয়েছেন তার পুরনো প্রভাকে। তবুও সবসময় সবকিছু প্রকাশ করা চলে না, তাই তিনি বললেন, আচ্ছা নিয়ে আসবো তো। আর একটু ঝাল আর বাদাম দিতে বলবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। অভিজিৎবাবু বেরিয়ে গেলেন। তারপর প্রভা রান্নাঘরে ঢুকলেন। মাছটা তিনি আগেই ভেজে রেখেছিলেন, এবার শুধু ঝোলটা হলেই হয়ে যায়। রান্নাঘরে ঢুকেই দেখেন ওনাদের বেড়াল টুনু দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সেদিক থেকে চোখ সরিয়ে গ্যাসের কাছে যেতেই ওনার মাথায় হাত। মাছ কই? তাহলে কি টুনু? কিন্তু টুনু কি করে? মানে ও তো এরকম করে না। এগিয়ে এসে নিচু হয়ে টুনুর সামনে বসলেন প্রভা। ঘুমন্ত টুনুকে খুঁচিয়ে তুলে বললেন, এই এই মেয়ে, মাছ চুরি করেছিস? সদ্য ঘুম ভাঙা টুনু ঢুলু ঢুলু চোখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রভার দিকে। প্রভা গলায় একটু উষ্মা ঠেলেই বললেন, কিরে, মাছ কই? এবার যেন কিছু বুঝলো টুনু। সে মুখ ঘুরিয়ে সামনের একটা পা তুলে সায়নার ঘরের দিকে ইঙ্গিত করল। তাতেই ভীষণ রেগে গেলেন প্রভা। বেচারা টুনুর কান দুখানা চেপে ধরে আরো ঝাঝালো স্বরে বললেন, অসভ্য বিড়াল, নিজে খেয়ে অন্য নামে দোষ দিচ্ছিস? ও আসবে কোথা থেকে? সায়না সবটাই শুনল। ঠোঁটটা হালকা কাঁপলেও ও কিছু বলতে পারল না। আর বলেই বা কি লাভ? টুনু ছাড়া তো কেউ শুনতে পাবে না। মানুষ তো মানুষের কথা শুনেও কিছু বুঝতে পারে না। মনের ভাব প্রকাশ করার জন্যই ভাষা, অথচ সেই ভাষা বুঝেও মানুষ মানুষের কথা বুঝতে পারে না, কিংবা হয়তো বুঝতে চায় না। মনের ভাব প্রকাশ করার জন্য যে ভাষা, সেই ভাষাই যেন কখনো কখনো মনের কথা প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। কথা বলা যায়, কিন্তু বোঝানো যায় না। বুঝলেও বোঝে না, বুঝেও না বোঝার ভান করে, কিংবা হয়তো বোঝার চেষ্টাই করে না। সেই ভিড়ের মধ্যে সায়নার নিঃশব্দ হাহাকার ডুবে যায় কোনো এক অদৃশ্য কোলাহলের গহীনে। মুহূর্তের জন্য সায়না তাকিয়ে রইল জানলার বাইরে। আকাশ ধূসর হয়ে এসেছে।
বাতাসে কিসের যেন এক না বলা শূন্যতা। সে ভাবল হয়তো সত্যি একটা সময়ের পর আর কেউই আপন থাকে না। যাদের জন্য বুকের ভেতর এই এতটুকু আলো জ্বলে ওঠে, তারাও কোনো একদিন ম্লান হয়ে যায়। দিনের শেষে অস্ত যাওয়া সূর্যের মতোই হারিয়ে যায়। শুধু পার্থক্য হলো ভুলতে হয় কিংবা ভোলাতে হয়। এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। সময়ের ঘূর্ণিপাকে একের পর এক সবকিছুই বদলে যায়। সম্পর্কগুলোও যেন প্রথমে দীপ্ত, তারপর ক্ষীণ, আর সবশেষে তলিয়ে যায় সময়ের মরীচিকায়। চোখের সামনে প্রিয় মানুষেরাও অপরিচিত হয়ে ওঠে। থেকে যায় কেবল কিছু ভাঙা টুকরো স্মৃতি, যার নির্ঘুম রাতে এসে বুকের ভেতর কষ্টের ঝড় তুলে দিয়ে যায়। সায়না নিজের বুকে হাত রাখল। বুকের ভেতরটা অদ্ভুত ভারী লাগছে। মনে হলো যেন টুনুই একমাত্র সাক্ষী এই অব্যক্ত যন্ত্রণার। না, টুনু মানুষ নয়, মানুষকে ছাপিয়েও এক অদৃশ্য ছায়া। একমাত্র টুনুই তার সমস্ত কথা শুনতে পায়। সায়নার মনে হয় টুনু তার সমস্ত অদৃশ্য অব্যক্ত যন্ত্রণাগুলো বুঝতে পারে। সে তার মতো করে সমস্তটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার পর মুহূর্তেই বুকের ভেতর নিঃশব্দ হাহাকারটা আরো জোরে ধাক্কা দিল। কিন্তু টুনু যদি একদিন আর আমার কথা না শোনে, তবে আমার কথা, আমার কষ্ট, আমার অস্তিত্ব সবটাই কি মুছে যাবে? সে চুপচাপ মাথা নামিয়ে ফেলল। জানলার ওপাশের বাতাস কেবল জানে তার অনুচ্চারিত আক্ষেপ। সূর্যের আলো উঠোন ছুঁয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে ধোঁয়া উঠছে। ঐশানী কড়াই নাড়তে নাড়তে ডাকলেন, শোনো সোমু, বাজারে যাবে না? দেরি হয়ে যাচ্ছে কিন্তু। সৌমিত্রবাবু সঙ্গীত বাংলা চালিয়ে গান শুনছিলেন। না না, প্রভাতী সঙ্গীত নয়, দেবদার ভজ গৌরাঙ্গ চলছে টিভিতে। শিরায় ঠান্ডা রক্ত হলেও সৌমিত্রবাবু যে দেবদার চরমতম ভক্ত, তা তার এই সঙ্গীত প্রীতি দেখলেই খানিকটা আন্দাজ করা যায়। এবার একটু উপরতলা থেকে ঘুরে আসি। মানে উপর মহল নয়, বাড়ির উপরতলা। চলুন দেখি সেখানে কি হচ্ছে। গজগজ করতে করতে পাশ ফিরে শুলো ইহান। সকাল সকাল কি এইসব শোনে রে বাবা? দূর ব্যাং। আবার ডাকলেন ঐশানী। কই গো, দেরি করে এলে কিন্তু আমি রান্না করব না বলে দিলাম। ধুর ব্যাং, দাও দেখি ইয়ানের গাড়ির চাবিটা দাও। বাবুর গাড়ি নিয়ে কি করবে? ওর গাড়ি নিয়ে কেন? আরে তেলের যা দাম বেড়েছে, তাতে ওর গাড়ি নিয়ে যাওয়াই ভালো। তুই গাধা তো গাধাই রয়ে গেলি। শুনিস না, রোজ বাবুর বাইক নিয়ে ভূত চড়তে বেরোয় আর তেল ভরে রেখে যায়। আমি তেল চেক করে দেখেছি। উফ, ভাট না বকে, দে তো চাবিটা। ঐশানী আর কিছু না বলে দ্রুত পায়ে ইহানের ঘরে চলে এলেন। ঘরে ঢুকেই কিছু না ভেবে ইহানের মাথার তলা থেকে বালিশটা কেড়ে নিলেন তিনি। বেচারা ইহানের মাথা সজোরে ঠুকে গেল বিছানার কাঠে। বাবারে বাবা, ও
ও মা, একটু শান্তিতে ঘুমোতে দাও না। কিন্তু ঐশানীর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো বিছানার চাদরের তলা, বালিশের ফাঁক ফোকর ঘেটে চাবি খুঁজতে খুঁজতেই গজগজ করতে লাগলো। রোজ রোজ কে বিছানাটা পাতে কে জানে, একেবারে সংসারের যন্ত্রণা মাথায় চাপিয়ে দিল। উফ, চাবিটাই বা কই গেল? বাপ বেটা মিলে এমন এক কাণ্ড করে রেখেছে যে আমার জীবনটা যেন একেবারে তেজপাতা। গন্ধ নেই, স্বাদও নেই, শুধু ফুটন্ত জলের উপর ভেসে থাকতে হয়। উফ, এটা মরেও শান্তি দেবে না দেখছি। ব্যাঙের ছাতা, আরে সোজাসুজি বলো না ব্যাঙ, আমার মাথাটাই তোমাদের কাছে তেজপাতা। তাড়াতাড়ি। ঐশানী এবারও পাত্তা না দিয়ে খোঁজা চালিয়ে গেলেন, যেন ইহানের কথাগুলো তার কানেই গেল না। কিন্তু ইহান তো সবটাই শুনেছে, তাই নিজেই জিন্সের পকেট থেকে চাবিটা বের করে বিছানার পাশে রেখে অলস ভঙ্গিতে বালিশটা আবার টেনে নিয়ে ঘুমানোর চেষ্টা করল। চাবি খুঁজতে খুঁজতেই হঠাৎ বিছানার পাশে চোখ পড়ল ঐশানীর। সেখানে ছোট্ট চাবিটা ঝিকমিক করছে দেখে মুহূর্তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালেও মুখে সেটা প্রকাশ করলেন না, বরং ঠোঁটে এক চিলতে কৌতুকের হাসি এনে বললেন, ও মা, এটা এখানে ছিল, আমি দেখতে পেলাম না কি করে? এই ব্যাপারটা কেমন খটকা লাগে ঐশানীর মনে। কিন্তু আর বেশি ভাবার সময় পেলেন না তিনি। তার আগেই নিচ থেকে ভেসে আসে সৌমিত্রবাবুর গলা। তিনি আবার তারস্বরে ডাকছেন, কি গো, চাবি বানিয়ে আনছো নাকি? আরে আসছি আসছি, দাঁড়াও তো, এত তাড়াহুড়ো করে কি হবে? সে তো পচা পটল আর জুই লাগা আলু আনবে। আর কিছু ভাবার সময় পান না ঐশানী। তাড়াহুড়ো করে নিচে নেমে সৌমিত্রবাবুর হাতে তিনি গাড়ির চাবিটা দিলেন। সৌমিত্রবাবু চাবিটা নিয়ে ইহানের অতি যত্নের পালসার 220F-এ চেপে সবে বেরোতে যাচ্ছিলেন, এমন সময় ঐশানী আবার রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, বলছি ইলিশ মাছ এনে তো আজ। এই ইলিশ মাছের কেজি জানো তুমি? দামের হিসাব আমার মাথায় ঢোকে না, খেতে চাই মানে খেতে চাই। আচ্ছা, তাই নাকি? বাজারে গিয়ে 1 কেজি মাছের দাম শুনে আমি যদি অজ্ঞান হয়ে যাই, তখন আমাকে বাড়ি টেনে আনবে কে? তুমি অজ্ঞান হলে পুরো পাড়া হাসবে জানো তো। আমি তখন সবাইকে বলবো ইলিশের দামে চেতনহারা গৃহকর্তা। বাহ, তাহলে তো খবরের কাগজে বেরোবে মাছের দাম শুনে মানুষ অজ্ঞান। খবরের কাগজে নাম উঠুক, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ইলিশ চাই আজ দুপুরে, সেটা ভুলো না। বুঝেছি, আজ আমার মানি ব্যাগটাই কেটে ইলিশের ঝোল বানাবে তুমি। চাই মানে চাই, ঝোলে যতটা ইলিশ থাকবে ততটাই থাকবে তোমার ভালোবাসা। তর্ক করে লাভ হবে না বুঝেই সৌমিত্রবাবু বাইক স্টার্ট করে বেরিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ বাইক চালাবার পর মাছ বাজারে এসে পৌঁছলেন তিনি। মাছ বাজারে ঢুকেই ইলিশ মাছগুলো টিপে টিপে দেখছিলেন। মাছগুলো নরম হলে যদি একটু দাম কম হয় এই আশায়। দোকানদার অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছিল সৌমিত্রবাবুর কাণ্ড কারখানা। শেষে বিরক্তি চাপতে না পেরে বলেই ফেললেন, আরে আরে, একেই ওরম করে টিপছেন কেন? ওটা মাছের পেট, আপনার বউয়ের নয়। ধুর মরা। বলে তিনি চোখ কুঁচকে ইলিশের দিকে তাকিয়ে রইলেন। আরে দাদা, ওভাবে কি দেখছেন? মাছ একেবারে তাজা, কেজি মাত্র 1,500, মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। কি 1,500-এ তো আমি অর্ধেক মাছ চালিয়ে ফেলতে পারি।
আরে দাদা, ইলিশ তো ইলিশই, দাম তো একটু বেশি হবে, বুঝলেন কি না? ইলিশ খাবেন আর দাম দেবেন না, এটা তো হতে পারে না। শোনো, এর অর্ধেকটা মাছ অর্ধেক দামে দেবে নাকি? মাথাটা আমি নেব না, শুধু লেজটা দাও। আরে দাদা, ইলিশের মাথা আলাদা করে বেচি নাকি? তা হবে নি। তাহলে এমন করি, মাছটা আমার দিক করে ঘুরিয়ে দাও, আমি শুধু পেটের দিকটা নেব। মাথা তুমি খাও, দাম অর্ধেক করো। আরে দাদা, এ তো মহাল ঝঞ্ঝাট হলো, এমন খদ্দের আমি জীবনে দেখিনি মাইরি। কি চাইছেন বলুন তো? এমন সময় ফোনটা বেজে উঠল। এত দেরি কেন? মাছ কিনলে? কিনবই ভাবছি তো, তবে ইলিশ নয়, তেলাপিয়া নিয়ে যাই, কেমন? সাহস আছে তো? ইলিশ ছাড়া ঘরে ঢুকলে তোমার সর্ষে বাটা ঝোলে ডুবিয়ে মারবো। বাপরে, ইলিশ মাছ নয়, ইলিশ মাছের দামই আমাকে জলে ডুবিয়ে দেবে মনে হচ্ছে। তারপর মাছওয়ালাকে উদ্দেশ্য করে হতাশ গলায় বললেন, দাও দেখি, মাছটা দাও। বাড়ি ফিরে স্ত্রীর হাতে মাছটা দিতেই তার ব্যবহার যেন আমূল বদলে গেল। মেঘ করেছে, অন্ধকার হয়ে এসেছে বাইরেটা। কড়কড় করে বাজ পড়ছে, টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে এখন ঝমঝম করে নেমেছে। ডাইনিং টেবিলে ইলিশ ভাজা, ভাত আর ডাল সাজানো। সৌমিত্রবাবু আর ঐশানী দেবী খেতে বসেছেন। আজ ইলিশে হাত দিলেই মন ভরে যাবে। মন ভরবে তোমার, কিন্তু আমার পকেট কফিনে ঢুকে গেছে। হঠাৎ ঘরের সব আলোগুলো নিভে গেল। টেবিলের উপর থেকে একটা স্টিলের গ্লাস মেঝেতে পড়ে একটা একঘেয়ে ঠং ঠং আওয়াজ তুলেছে। চমকে উঠলেন ঐশানী। মুখে প্রকাশ না করলেও সৌমিত্রবাবু একটু ঘাবড়ে গেছেন বটে। এটা কি করলো? ভূত নাকি? এবার রান্নাঘর থেকে ঝনঝন করে বাসন পড়ার শব্দ ভেসে আসে। একটার পর একটা বাসন পড়ছে। দুজনে একসঙ্গে চমকে উঠে দাঁড়ায়। যদি ভূত হয় তবে বলি এই ইলিশের ভাগ পাবে না। আরে ভূত যদি সত্যি আসে, তাহলে আগে আমার মানি ব্যাগটা খুঁজে নেবে, ইলিশ নয়। হঠাৎ প্লেটের ভেতর থেকে একটা ইলিশের টুকরো গড়িয়ে মেঝেতে পড়ে যায়। দুজনেই হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে। মাছটাও পালাচ্ছে নাকি? এ আবার নতুন বিপদ। এভাবে চলতে থাকলে একদিন ভাতও নিজে নিজেই হাঁটতে শুরু করবে, তখন তো আর আমাদের খাওয়ারই দরকার হবে না। এই সময় আধ খোলা জানলা দিয়ে একটা জোরালো হাওয়া ঢুকে আসে ঘরের ভেতর। সেই হাওয়ায় উড়তে থাকে জানলার পর্দাগুলো, আর সামনে থাকা বড় আয়নায় আস্তে আস্তে ফুটে ওঠে একটা অস্পষ্ট অবয়ব। রোগা অথচ ভীষণ মায়াবী একটা চেহারা। আহারে, কি সর্বনাশ! সর্বনাশ? সর্বনাশ তো তখনই হলো যখন আমি 1 কেজি ইলিশ কিনে বাড়ি আনলাম। ধুত্তর মরণ দশা! ভূত থাকলে থাকুক, আমি আগে খেয়ে নি। বলে আর কারোর উত্তরের অপেক্ষা না করেই খেতে শুরু করলেন ঐশানী। ইহান চেয়েও খেতে পারল না, চুপচাপ চলে গেল নিজের রুমে। তাকিয়ে রইল প্লাস্টিকের রজনীগন্ধার মালা পরানো নিজের ধুলো জমা ছবিটার দিকে।
রাতে খাট দুলছিল নিজের ছন্দে, বালিশের ফাঁকে চাপা হাসি। ঐশানী ভারী নিঃশ্বাসের ভেতরেই ফিসফিসিয়ে বলল, শোনো, আজ সর্ষের ঠোঙায় পাতা বাবার বিজ্ঞাপন দেখলাম। সৌমিত্র হাঁফাতে হাঁফাতে হেসে ফেলল। এখন এসব মনে পড়েছে? ঐশানী গলা নামিয়ে কথা চালিয়ে গেল, আর শোনো না, উনি নাকি ভূত তাড়ান। ভাবো তো, আমাদের খাটের শব্দ শুনলে উনি ভাববেন আমরা নাকি ভূতের কবলে পড়েছি। খাট তখন টং টং শব্দ করছে। আরে শুধু ভূত নয়, বাবার বিশেষত্ব হলো দাম্পত্য অশান্তি তাড়ানো। মানে এখন আমরা যে অশান্তি করছি সেটাও উনি হয়তো শান্ত করে দিতেন। সৌমিত্র বালিশে মুখ গুজে হেসে কেঁপে উঠল। ঐশানী থামল না। তারপর লিখেছে, সন্তান না হলে পাকা ব্যবস্থা আছে। আহ, সর্ষের ঠোঙায় এত বড় আশীর্বাদ কে দেয় বলো তো? সর্ষে কিনতে গিয়ে আমি প্রায় মাতৃত্বের বিজ্ঞাপন নিয়ে এলাম। এই আমাদের বাড়িতে তো ওই নচ্ছার ভূতটা আছে, ওটাকে তাড়ানো যায় না। খাট দুলতে দুলতে কেঁপে উঠল, যেন পাতা বাবার ভূত তাড়ানোর পাঠা ডুমডু বাজছে। সবটাই শুনছে ইহান। সকালে বাবা ওর গাড়ির চাবিটা এনে এই ঘরে রেখেছে, সেটাই নিতে এসেছিল ও। সবটা শুনে গাড়ির চাবিটা নিয়ে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল ইহান। বাইকে বসে গজগজ করতে করতে বাইকের এক্সিলারেটর তুলে দিল জোরে। তারপর স্পিডে বেরিয়ে গেল বাড়ির চৌহদ্দি থেকে। বাইকের জোরালো শব্দে কেঁপে পিছিয়ে গেল দম্পতি। কিছুক্ষণ বাইকটা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর অবশেষে নদীর পাড়ে এসে বাইক থামালো ইহান। বাইকটাকে নদীর পাড়ে দাঁড় করিয়ে ফোনটা পকেট থেকে বের করে কল লিস্ট খুলে একটা চেনা নাম্বারে ফোন করলো। একটা রিং হতেই কলটা রিসিভও হলো। হ্যালো, এত রাতে তুমি? কিছু হয়েছে? আর কি হতে বাকি আছে সায়না? সায়না ঘুম কাটিয়ে উঠে বসে। খাটের হেডবোর্ডে হেলান দিয়ে মনে মনে ভাবে, কি হলো ছেলেটার? ও তো এমন করে না। তাহলে তারপর মুখে বলে, কি হয়েছে ইয়ান? আমাকে বলো, হালকা লাগবে। আমার কেউ নেই জানো, আমার কেউ নেই শ্যাম। কথাটা বলতে গিয়ে গলা কেঁপে যায় ইহানের। এই কথার উত্তরে কি বলবে সায়না বুঝতে পারে না। কিছুক্ষণ চুপ থেকে সায়না বলে, এই 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 কি হয়েছে তোমার? কে নেই? হ্যাঁ, ইহান যেন আরো ভেঙে পড়ে, বলে, আসলে কেউই থাকে না জানো তো শ্যাম, কেউই শেষ অবধি থাকে না। আমার বাবা মাও আমাকে চায় না, ওরা ওরা আমাকে তাড়ানোর প্ল্যান করছে। সায়না চমকে ওঠে। কি বলছো এইসব? ইহান এবার কেঁদে ফেলে। আমার সত্যিটা জানার পর তুমিও আমার সঙ্গে থাকতে চাইবে না শ্যাম। তুমি ভয় পাবে আমাকে, ভীষণ ভীষণ ভয়। হয়তো মিথ্যা বলার জন্য ঘৃণাও করবে, কিন্তু সত্যিটা তোমার জানা দরকার। আর আজকেই বোধহয় সঠিক সময়।
আজ আমাকে তোমার কাছে বলতেই হবে সবটা। তারপর তারপর থাকা না থাকার সিদ্ধান্ত তোমার। নির্ভয়ে বলো ইহান, আমি শুনছি। শ্যাম, শ্যাম, আমি মৃত। আমি মানুষ নই, মানে আমি জ্যান্ত মানুষ নই। আসলে আমি পেশায় একজন স্টান্ট রাইডার ছিলাম। গত 3 বছর আগে একদিন বেহালায় একটা স্টান্ট শো ছিল আমাদের। সেখানেই যাচ্ছিল আমাদের গ্রুপটা। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব। বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছিলাম আমরা সবাই। আমাদের গ্রুপটা বেশ খানিকটা এগিয়ে গেছিল। আমি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ফিউল লোড করছিলাম। পেট্রোল পাম্প থেকে বেরোনোর মুখে বাইকটা হঠাৎ পিছলে যায়। আমি বাইকটাকে সামলে উঠে দাঁড়াবার আগেই একটা লরি এসে পিষে দিয়ে যায় আমাকে। স্পট ডেড। আমি জানি এই ঘটনা শোনার পরে তুমি হয়তো আমাকে পাগল ভাবছো, তাই না? কিন্তু বিশ্বাস করো, আমি পাগল নই শ্যাম। আমি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মস্তিষ্কে তোমাকে এই কথাগুলো বলছি, আর এটাই আমার সত্যি। আর সবচেয়ে বড় সত্যি হলো আমি একজন মৃত মানুষ। ছি, একটু লেবু খাও ইহান, বেশি খেয়ে ফেলেছ। শোনো, যেটা ভাবছো সেটা নয়। আমি সম্পূর্ণ সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিশ্বাস করলাম ভূতমশাই। এবার বলুন কি বলবেন। ইহানের থম মেরে যাওয়া শরীরটাতে যেন হাজার হাজার হাতির বল ভর করে। ও বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি শ্যাম। আমি জানি না তুমিও আমাকে ভালোবাসো কিনা, বা একটা ভূতের সঙ্গে আর একটা মানুষের সম্পর্ক ঠিক কেমন হবে। তুমি রাজি হলে হবে, না হলে না হবে। আমি কখনোই তোমাকে জোর করব না শ্যাম। আমি তোমাকে আজ সমস্ত সত্যিটা বলে দিলাম, কারণ আমি চাই না যে মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক তৈরি হোক। আমাদের সম্পর্কটা যদি আজ মিথ্যে দিয়ে তৈরি হতো, সেটার স্থায়িত্ব কিন্তু বেশি দিন হতো না। তাই যদি তুমি চাও, তাহলে আমি তোমার মনে জায়গা পেতে পারি। আর যদি তোমার উত্তর না হয়, তাহলে আমি এখান থেকেই ফিরে যাব। ফোনের অপ্রান্ত চুপ। মাঝে মাঝে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। ইহান বোঝে সায়না রাজি নয়। কেনই বা রাজি হবে? মানুষের সাথে ভূতের সম্পর্ক এ হতে পারে কখনো? ঠিক সিদ্ধান্তই নিয়েছে সায়না। মনে মনে এতগুলো কথা ভেবে ইহান বলল, আজ রাখি সায়না, বড্ড বিরক্ত করলাম। কেন? না, এই কথাগুলো বলা বোধহয় আমার ঠিক হলো না। কেন? এমনি রাখি। না, আমার উত্তর না শুনেই তো এতগুলো কথা বলে গেলে। উত্তর? তোমার উত্তর যে না তা তো বুঝেই গেছি। গাধা একটা। হ্যাঁ, এই কেন কেন কেন, কি হলো? কিছু না, যাও তো, রেখে দাও ফোনটা। আরে ঝাড়ছো কেন? আমার প্রেমিককে আমি ঝাড়বো না পুজো করব সেটা আপনি বলার কে বলুন তো?
কে? সত্যি? না, মিথ্যে। হুঁ, নিজেকে সিংহ বলে দাবি করে, অথচ এবেলা দেখো হাঁটু কাঁপছে। হ্যাঁ, সে সিংহ হই আর বাঘই হই, বউয়ের কাছে দিন শেষে সবাই ইঁদুর। হেসে ফেলল সায়না, হাসল ইহান। রাতের নদীর মিঠে বাতাস বয়ে নিয়ে চলল ওদের হাসি দূর, বহু দূর। রাতের নিস্তব্ধতা, নদী, বাতাস ওদের প্রেমের সূচনার সাক্ষী হয়ে থাকলো। কোনো মানুষ হাজার চেষ্টা করলেও সে কখনোই একা থাকতে পারবে না, পারে না। তাই তার এমন কাউকে দরকার যে পাশে থাকলে মনে বল পাওয়া যায়, বাঁচার আশা সঞ্চার করা যায়, খুঁজে পাওয়া যায় ভালো থাকার কারণ। পাশে কেউ থাকুক বা না থাকুক, সে যদি কাঁধে মাথা রাখে তাহলে তার মুখের দিকে তাকিয়ে সারা জীবন মোটা চালের ভাত খেয়েও কাটিয়ে দেওয়া যায়। একেই কি সোলমেট বলে? হবে হয়তো। আসলে পৃথিবীতে তো ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না। ভালোবাসা আসলে নদীর মতোই গতিশীল, কিন্তু তার নির্দিষ্ট কোনো ধর্ম, বর্ণ, নাম কিংবা জাত নেই। যে ভালোবেসে তাকে যা নাম দেয় সে সেই নামেই সাড়া দেয়। প্রভা মুখে একটা ফুচকা পুড়ে চিবোতে চিবোতে বলল, বাড়িতে ফুচকা নিয়ে গেলেই হ্যাপি হয়ে যায়, জানো তো? খালি নিজে খেয়ে ভূতের ওপরে দোষ চাপানো। খাও চুপচাপ। খাওয়া শেষ করে ওরা বাইকে উঠে বসলো বটে, কিন্তু প্রভা গো ছাড়ল না। নাকি তার বাড়ি থেকে ভাজা মাছ, ঝোলের মাংস, ফুচকা এসব চুরি হয়ে যাচ্ছে। সবটা শুনে অভিজিৎবাবু মনে মনে বললেন, তোমার মাথাটা কি এবার একেবারেই গেল? মুখে বললেন, ও তোমার টুনুই করে ওসব। তোমার মেয়েটা লাই পেয়ে পেয়ে আজও অত দূর গেছে। কথাটা শুনে চুপ মেরে গেল প্রভা। ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি পরে এর সাথে কি পেয়ার করবে তাই ভাবছে সায়না। আয়নার সামনে দাঁড়িয়ে একবার এটা তো আর একবার সেটা পরে দেখছে কোনটাতে তাকে সবচেয়ে ভালো মানায়। এমন সময় পেছন থেকে প্রভাদেবীর চিৎকারে পেছনে ঘুরে তাকালো ও। আয়নায় প্রতিফলিত হয়ে পড়ছে সায়নার প্রতিচ্ছবি। সেটা দেখেই চিৎকার করে মাটিতে পড়ে ছটফট করছে আর গোঙাচ্ছে প্রভা। তার চিৎকারে পাশের ঘর থেকে ছুটে আসেন অভিষেক, আর সায়নার বিছানা থেকে লাফিয়ে নামে সদ্য ঘুম ভাঙা টুনু। অভিষেকবাবু ততক্ষণে স্ত্রীর মাথাটা কোলে তুলে নিয়ে তাতে হাতের তালু ঘষে দিতে দিতে বলছেন, কি হয়েছে প্রভা? কি দেখেছো? আমাদের সাইনা, আমাদের মেয়ে। তারপর আঙুল তুলে ইশারা করে। সেদিকে তাকাতেই ভয় কাঠ হয়ে যায় অভিষেকবাবু। তখনও স্থানুর মতো আয়নার সামনে ঘুরে দাঁড়িয়ে আছে সায়না। বোঝার চেষ্টা করছে কি হচ্ছে আসলে। আয়নায় তার মাথার পেছনটা স্পষ্ট দেখা যাচ্ছে। পরনে সেই ল্যাভেন্ডার কালারের শাড়িটা হলেও চুলের পেছনে কিছু শুকিয়ে গিট পেকে রয়েছে। সেটা যে কি তা ভালোই জানেন অভিষেকবাবু। ওটা রক্ত। থর থর করে কেঁপে ওঠেন অভিষেকবাবু, কিন্তু টুনুর এসবে ভ্রুক্ষেপ নেই। সে দিব্য মাথার উপরে লেজটাকে তুলে ধীর পায়ে এগিয়ে গেল মালকিনের দিকে। তারপর ওর মাথাটা পায়ে ঘষতে ঘষতে একবার মিষ্টি গলায় ডাকলো,
মিঠুর মিয়াও ডাকে সম্বিত ফিরে পেয়ে অভিষেকবাবু কাঁপা কাঁপা গলায় বললেন, তুই এত বছর পরে এখানে কি করছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা এ বাড়ি থেকে। সঙ্গে সঙ্গে বাবা মায়ের পাশ কাটিয়ে দমকা বাতাসের মতো বেরিয়ে গেল সায়না। শেষ হলো নরকের যাত্রী অরিজিনালসের প্রথম নিবেদন, অনিন্দিতা মুখার্জির কলমে ব্লাড ব্যাংক। আজ গল্প পাঠে ছিলাম আমি তাওসিন। বিভিন্ন চরিত্রে অনিন্দিতা, বাণী, সায়ক, ডালিয়া, জয়দীপ, তীর্থঙ্কর, গোড়া এবং তাওসিন। পোস্টার ডিজাইন প্রদ্যুৎ, শব্দগ্রহণ ও আবহ নির্মাণে তাওসিন, গ্রাফিক্স এবং মোশনে সৌরাঙ্ক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অনিন্দিতা। আমাদের আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে নির্দ্বিধায় লাইক বাটনটাকে চড়িয়ে দিয়ে আমাদের জানিয়ে যেতে ভুলবেন না। আর যদি কোনো ক্রমে আমাদের আজকের উপস্থাপনায় কোনো ত্রুটি আপনাদের কানে ধরা পড়ে তাহলে আর কি, কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রইল, সেখানে চোখ কান বুঝে খিস্তি দিতেও ভুল করবেন না যেন। আজকের মতো নরকের যাত্রীদের সময় এখানেই শেষ। আমরা আবারও ফিরব আগামীকাল এই গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, গল্পে থাকবেন। শুভরাত্রি।